পূর্ণভূমি সিলেট আর মৌলভীবাজারের মাঠ জুড়ে এখন বইছে ভোটের হাওয়া। কেমন নির্বাচন চান সেখানকার জনগণ, কেমন জনপ্রতিনিধি চান তারা, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, আপনার কাছে জানতে চাই যে সিলেটের জনগণ কেমন প্রতিনিধি চাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং কি ধরনের উন্নয়ন চাচ্ছেন তারা। ধন্যবাদ। আমি এখন রয়েছি সিলেটের ব্যস্ততম এলাকা জিদ্দাবাজারে। তো নির্বাচন যতই ঘনিয়ে আসছে, আসলে সিলেটের মানুষের মধ্যে, বিশেষ করে পূর্ণভূমি প্রবাসী অধ্যুষিত এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর এই সিলেটের মানুষের মধ্যে উৎসাহ বাড়ছে এবং আলাপ আলোচনাও বাড়ছে। তো আমার সাথে এখন রয়েছেন আমার পেছনে বেশ কিছু তরুণ প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের কাছ থেকে জানবো আসলে নির্বাচন নিয়ে ভাবনা। একটু আপনার কাছ থেকে প্রথমে জানতে চাই, আসলে সবারই তো চাওয়া থাকে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন। প্রার্থীর ক্ষেত্রে কি কি গুণাবলী আপনারা মনে করেন সবচেয়ে বেশি জরুরি? প্রথমেই চাই এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই আমরা যোগ্য প্রার্থী আমরা নির্বাচিত করব, যারা সিলেটের উন্নয়নে কাজ করবে এবং সিলেটের প্রতি যে একটা বৈষম্য রয়েছে সরকারের পক্ষ থেকে সেইটা যাতে দূরীভূত হয় এবং সিলেটের জলাবদ্ধতা একটা বড় সমস্যা, সেই সমস্যাটা নিয়ে যাতে প্রার্থীরা কাজ করে এরকম প্রার্থীকেই আসলে আমরা নির্বাচিত করতে চাই। এছাড়া যেহেতু পর্যটন এরিয়া এই সিলেট, সেই পর্যটন নিয়ে যাতে প্রার্থীরা কাজ করে এরকম প্রার্থী দেখে শুনে বিবেচনা করি আমরা আসলে নির্বাচিত করব। ধন্যবাদ। পর্যটনের কথা বলছেন, সমস্যার কথা বলছেন, একটু আপনার কাছে জানবো, সিলেটের তো রাজনৈতিক সম্প্রীতি দেখেছেন, সম্প্রীতি রয়েছে, তো কি এবার কি মনে করেন সম্প্রীতিটা কেমন হবে? না নির্বাচন উত্তেজনাপূর্ণ হবে, কোলাহল হবে, কি মনে করেন? দেখুন, 24-এর পরবর্তীত নতুন একটা প্রেক্ষাপট, ভিন্ন বাস্তবতা। 15 বছরের রাজনীতির যে কালচার, রীতিনীতি, সংস্কৃতি ছিল সেটি 24 আসলে সেটি ভেঙে দিয়েছে এবং নতুন রাজনীতির যে বন্দোবস্তর কথা আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে শুনছি। তারপরেও 24-এর এই পরবর্তী সময়ে আমরা যে সম্প্রীতির রাজনীতির কথা আশা করছিলাম, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিচ্ছিন্ন ঘটনা দেখছি। বিশেষ করে মব কালচারের যেটি মবক্রেসির সংস্কৃতি চালু হয়েছে, সেটা কিন্তু রাজনৈতিক যে সম্প্রীতি সেটি আসলে অনেকটাই বাধাগ্রস্ত করতে পারে বলে আমরা মনে করছি। সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন করতে কি করা প্রয়োজন, ছোট্ট করে বলুন। সেই ক্ষেত্রে তো অবশ্যই প্রশাসনকে শক্ত হাতে এটা অবস্থান নিতে হবে, পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দকে একটা ঐক্যের জায়গায় আসতে হবে। তরুণ প্রতিনিধিরা এখানে আছেন, তো তরুণদের কাছ থেকে জানতে চাইবো আপনাদের চাওয়াটা কি নির্বাচন কেন্দ্রিক? আমরা আসলে মূলত চাই সুষ্ঠু নির্বাচন, যেটা জনগণের কল্যাণে কাজ করবে। যে সরকারই আসুক না কেন ক্ষমতায়, জনগণের কল্যাণে এবং জনগণের প্রয়োজনে যে পাশে থাকবে সব সময়। সড়ক নির্মাণ বলেন, জকিগঞ্জ সিলেট সড়ক বলেন, আমাদের বৃহত্তর সিলেট ঢাকার যে সড়ক বা জলাবদ্ধতার কথা আমাদের ভাই বলেছেন, এই সমস্ত কিছুর উন্নয়নের যে কাজ করবে আমরা তার এই পাশে থাকবো ইনশাল্লাহ। আপনাদের তরুণদের চাওয়াটাকে একটু বলবেন, মানে আপনাদের জন্য কি কাজ করা উচিত? নতুন যারা এমপি হবেন কিংবা যারা জনপ্রতিনিধি হবেন, তরুণদের জন্য কি কাজ করবে একটু বলবেন? তরুণরা মূলত হচ্ছে দেশের সম্পদ, বুঝতে পারছেন। তরুণদের জন্যই এই দেশ এত দূরে এগিয়ে গেছে। জুলাইয়ের যে বিপ্লব দেখেছেন সব তরুণদের জন্য হয়েছে। তরুণদেরকে সর্ব অধিকার দিতে হবে, সব দিকে তরুণদেরকে পাশে থাকতে হবে তরুণদের। আর তরুণদেরকে আপনি মনে করেন বিদেশকে, আমি যে তরুণ সিলেটের বেশিরভাগ মানুষই বিদেশে যাত্রা চায়, তাদের এই যে আমাদের যে হ্যাসেলটা হয় এয়ারপোর্টে, বেশিরভাগ দেখা যায় যে হ্যাসেল, বা ইয়াং জেনারেশন বর্তমানে যে স্বপ্নটা নিয়ে কাজ করতেছে, সেই স্বপ্নটা বাস্তবায়নে সরকারকে পাশে থাকতে হবে, প্রশাসনকে পাশে থাকতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন হওয়া কতটা জরুরি এই মুহূর্তে? সুষ্ঠু নির্বাচন হওয়া অবশ্যই জরুরি, কিন্তু কথা হচ্ছে সুষ্ঠু নির্বাচন হবে তার আসলে ভিত্তি কতটুকু, এই ব্যাপারে আমি আমার জায়গা থেকে কনফিউশন আছি। আমার বয়স বর্তমানে 30 চলে। আমি ভোটার হয়েছি প্রায় দীর্ঘ 2 জাতীয় নির্বাচনে, কখনো ভোট দেই নাই। ভোট দেয় নাই কারণ বাংলাদেশে ভোটের যে পরিস্থিতি, সামনে যে কী পরিস্থিতি হবে এই নিয়েও আমি সন্দিহান এবং আমার জায়গা থেকে আমি ভোট দিতে যাব না। এটা ধরতে পারেন অনেকটা অভিমান। কিসের জন্য? আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা ইতিহাসের কথা বলি, এমন একটা, যেমন আমি মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, আমার জায়গা থেকে আমি দেখতেছি যে বাংলাদেশের রাজনৈতিক বলেন আর বাংলাদেশের জন্মগত ইতিহাসই বারবার বদল হয়। সেই জায়গায় বলা হচ্ছে যে সঠিক ইতিহাস থাকুক, ভোট দেওয়ার যে অধিকার সেটি অক্ষুণ্ণ থাকুক, সেটাই আপনার কথা। নিশ্চয়ই শুনছিলেন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা পেয়েছি এবং বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতিনিধি যারা আছে তারাও বলছেন ভোটের হাওয়া কিন্তু তাদের গায়ে লেগেছে এবং সেই ভোটের হাওয়ার যে প্রতিফলন, তাদের যে অনুভূতি, সেই কথাই কিন্তু তারা আসলে বলছেন এবং তারা চাইছেন যেন প্রথমত নির্বাচনটি সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, গ্রহণযোগ্য হয় এবং তারপর যেহেতু সিলেট একটি গুরুত্বপূর্ণ এলাকা,
এখানকার বেশ কিছু সমস্যা রয়েছে, বিশেষ করে সিলেট নগরীতে জলাবদ্ধতা রয়েছে, সিলেট এয়ারপোর্ট আন্তর্জাতিককরণের ব্যাপারটা আরও এগিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে, সড়ক যোগাযোগের ব্যাপার রয়েছে, এছাড়া খনিজ সম্পদ কিংবা পর্যটন বিষয়ক সম্পদ সেগুলো রক্ষার ব্যাপার রয়েছে। সব কিছু মিলে তারুণ্যের কিন্তু বেশি চাওয়া রয়েছে এবার। তো যে সকল প্রার্থী বা যারাই নির্বাচিত হবেন কিংবা যারা আসলে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা যেন নির্বাচিত হয়ে এই তরুণদের কথা শোনেন, তারুণ্যের যে স্বপ্ন সেই স্বপ্ন যেন তারা বাস্তবায়নে কাজ করেন এবং সিলেটের বিশেষ করে প্রবাসী অধ্যুষিত, যেটি আসলে বাংলাদেশের অর্থনীতির জন্য একটা অত্যন্ত সম্ভাবনাময় জায়গা, সেই সিলেটের সমস্যাগুলো সমাধান করেন। কেবল কথায় নয় কিংবা প্রতিশ্রুতিতে নয়, তারা নির্বাচিত হওয়ার পর যেন সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে আসলে এই সিলেটের উন্নয়নে কাজ করেন। সেই চাওয়াটাই আসলে এখন ভোটের হাওয়ায় কিন্তু সেই চাওয়াটাই ভাসছে। এই ছিল সিলেটের। ধন্যবাদ, আপনি জানাচ্ছিলেন সিলেটের ভোটের হাওয়া। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী সিলেট 1 আসন থেকে মাওলানা হাবিবুর রহমান। আমরা যুক্ত হব তার সাথে। মাওলানা হাবিবুর রহমান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি আপনাকে এই মুহূর্তে দেখতেও পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে ভোটের হাওয়ায়। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে সিলেট 1 আসন থেকে আপনি জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী। সিলেট 1 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামাতে ইসলামীর প্রচারণা কেমন চলছে এবং প্রস্তুতি কেমন? জি, আলহামদুলিল্লাহ। আসলে ডিবিসির কর্তৃপক্ষ এবং দর্শকবৃন্দকে এবং গোটা দেশবাসীকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে সিলেট একটা সম্প্রীতির শহর। আমরা দীর্ঘদিন থেকে এই সম্প্রীতি বজায় রেখে রাজনৈতিকভাবে ধর্মীয় সবাই চলছি। আমাদের সিলেট প্রচারটা খুবই ভালো চলতেছে, সবাই এই প্রচার সুন্দর করে করতেছে এবং জামাতে ইসলামী একটা প্রতিষ্ঠিত সংগঠন, সকল এলাকায় তার কমিটি আছে। এখানে আসলে জামাতের প্রচারটা আরো সুশৃঙ্খল ভাবে চলতেছে। জনগণ এবার আসলে দেখতেছি সিলেটে যে আমরা সব দেখেছি বারবার দাঁড়িপাল্লা, এবার এই ধরনের একটা স্লোগান আছে। আমার বিশ্বাস সিলেটে জনগণ এবার দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিবে ইনশাআল্লাহ। হাবিবুর রহমান, আমরা একটু আগে আমাদের প্রতিনিধির মাধ্যমে জানছিলাম যে সিলেটের যেই তরুণ প্রজন্ম যারা ভোটার হচ্ছেন এবার, তারা আসলে চাইছেন যারা নির্বাচিত হবেন তারা আসলে সেই তরুণ প্রজন্মদের জন্য কি করবে, এরকমটা এক ধরনের প্রশ্ন তারা রেখেছেন। আপনার কাছে জানতে চাই যে জামাতে ইসলামী ক্ষমতায় এলে আপনারা যদি নির্বাচিত হন, সেক্ষেত্রে তরুণ প্রজন্মের জন্য আপনারা কি ধরনের উন্নয়ন বা কি ধরনের সেবা আপনারা প্রদান করবেন? বিষয় হচ্ছে তরুণ প্রজন্ম আমাদের সম্পদ, আর সম্পদের হেফাজত যে জাতি করতে পারে না এই জাতির ধ্বংস অনিবার্য। তাই বৈষম্যতা দূর করে এই তরুণদেরকে উপযুক্ত মানুষ করে গড়ে তোলার কারিগর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। সেই বিষয়গুলোতে জামাতে ইসলামী খুবই লক্ষ্য দিবে এবং তার সিলেবাসকে সামনে রেখে দক্ষ যোগ্য জনশক্তি গড়ে তোলার জন্য সব ধরনের কর্মসূচি জামাত গ্রহণ করবে। এছাড়া বেকারত্ব যেটা আছে এটাকে দূর করার জন্য জামাত কাজের সংস্থান সন্ধান করবেন এবং কাজ দিবেন। আমরা বেকার ভাতা নয়, আমরা যুবকদের হাতে কাজ তুলে দেওয়ায় বিশ্বাসী। আমাদের আমির জামাত বলেছেন, সুতরাং এই কাজ তুলে দিয়ে বৈষম্যতা দূর করে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে জামাতের পক্ষ থেকে। আসলে এই কথাটা আমাদের আমির জামাত বলেছেন। ইনশাআল্লাহ তরুণরা বেকার আর থাকবে না। জি, মাওলানা হাবিবুর রহমান, আমরা জানি যে আসলে সিলেটের অধিকাংশ জনগণই দেশের বাইরে থাকেন। যারা দেশের বাইরে থাকেন প্রবাসী বাংলাদেশিরা, তাদের জন্য জামাত ইসলামী কী ধরনের সুযোগ সুবিধা রাখবে? তারা একটু আগে আমরা আমাদের ভোটের হাওয়ার মাধ্যমে যে আমাদের প্রত্যুষ তালুকদার সহকর্মী ছিলেন তার মাধ্যমে জানছিলাম যে সেখানকার যেই প্রবাসী বাংলাদেশিরা আছে তারা বিভিন্ন রকমের হয়রানির শিকার হন। সেই দিক থেকে বিবেচনা করে আপনারা তাদের জন্য কি করতে চান? আসলে প্রবাসীরা তো আমাদের জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধা এবং এই যোদ্ধাদেরকে প্রথমে যেটা জামাতে ইসলামী করেছে, আগেই দাবি আমরা করেছিলাম যে তাদের ভোটের ব্যবস্থা করতে হবে। আসলে ধন্যবাদ সবাইকে, সেই ব্যবস্থা হয়েছে। আর বিশেষ করে আমাদের সিলেটে যেটা আমাদের এয়ারপোর্ট আছে, এখানে অন্যান্য বিমান বা এয়ারলাইন্স গুলো আসতে পারে না বা আসতে দেওয়া হয় নাই। জামাতে ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে ইনশাআল্লাহ এই এয়ারপোর্টকে সম্প্রসারণ করে ইন্টারন্যাশনাল বিমানগুলো যাতে আসতে পারে এটা ব্যবস্থা করবে এবং এই এয়ারপোর্ট থেকে
যাতে বিদেশি ভাইয়েরা নিরাপদে তাদের ইমিগ্রেশন শেষ করতে পারেন এবং নিরাপদে বাড়িতে পৌঁছতে পারেন, সেই জন্য একটা হেল্প ডেস্কের মাধ্যমে আমরা তাদের সেবা করব ইনশাআল্লাহ। তারা আমাদের জুলাই যোদ্ধা, তাদের জন্য সকল কিছু করা হবে ইনশাআল্লাহ। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সিলেট ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভোটের হাওয়ায়। আপনার কাছে জানতে চাই যে সিলেট ৩ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আপনি দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন এবং আপনি পরিবর্তিত পরিস্থিতিতে আপনি ৫ আগস্টের পরে দেশে এসেছেন এবং সিলেটের হয়ে আপনি রাজনীতি করবেন, সিলেটের হয়ে আপনি নির্বাচন করবেন। আপনার কাছে জানতে চাই যে সামনে আপনি নির্বাচনী প্রচারণা কেমন করছেন এবং সিলেটের মানুষজনের উন্নয়নে আসলে বিএনপি কি করবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমারে শুনছেন? শোনা যায়? জি, আপনাকে পরিষ্কার শুনতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ। আজকে প্রথমে আমরা শোকাহত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাদার অফ ডেমোক্রেসি, উনি তো আমাদের মাঝখানে নাই। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। তারপরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি উসমানী, রিয়ার এডমিরাল মাহবুব আলী খান সহ, স্পেশালি জুলাই যোদ্ধা সহ যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আপনি যেটা বলেছেন যে আমরা আমাদের সিলেটে বা বিএনপি কি করবে। বিএনপি তো অলরেডি রাষ্ট্র সংস্কার এবং মেরামতের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফা কর্মসূচি উনি ঘোষণা করেছেন জাতির টোটাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং কিভাবে রাষ্ট্র চালাবেন এটার ব্যাপারে একবারে ক্লিয়ার বক্তব্য আমাদের বিএনপির পক্ষ থেকে আছে। এবং সিলেটের ইস্যুগুলি যদি আমি আসি, সিলেটের অনেক গত 15 বছর সিলেটে সত্যিকার অর্থে একটা ফুটার ডেভেলপমেন্ট হয়নি। সিলেটের মানুষকে ডিপ্রাইভ করা হয়েছে। সিলেটের যেটা বিএনপি সরকারের সময়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার, তখন এম সাইফুর রহমান সিলেটের, উনি সিলেটের যতটুকু উন্নয়ন করা প্রয়োজন ছিল সেইগুলি উনি করে গিয়েছেন, কিন্তু এরপরে একটা সিলেটের জন্য কোনো কাজ হয়নি। আপনি দেখেন যে আজকে সিলেটে যদি ঢাকা টু সিলেট, শুধু আমাদের সিলেটের না, ভৈরব সহ আপনি যদি দেখেন ব্রাহ্মণবাড়িয়া, এই রাস্তাটা যেটা 6 লেনের রাস্তা হওয়ার কথা ছিল, কিন্তু এইটা করাপশন, নেপোটিজম কন্টিনিউয়াসলি গত গভর্নমেন্ট করেছে এবং এই জন্য কোনো রাস্তার ডেভেলপমেন্ট হয়নি। সিলেটে এখন ঢাকা টু সিলেট আসতে আগে বিএনপি সরকারের সময় 4 ঘন্টার মতো সময় লাগতো, কিন্তু এখন দেখা যায় যে কোনো সময়ে প্রায় 18 ঘন্টার মতো সময় লাগে। এইটা একটা বিষয় রয়েছে আমাদের। আরেকটা বিষয়, সিলেটের এই যে আপনার স্পেশালি অনেক শহর আসার আগেও যেটা আমাদের, আপনি যদি সিলেটের টি গার্ডেন এক সময় ঐতিহাসিক আমাদের একটা প্রাউড ছিল, কিন্তু এই টি গার্ডেনগুলি শিখ এবং তারা এই টি গার্ডেনকে আপনার অনেক জায়গায় আমি দেখেছি বা খবরও নিয়েছি যে যারা বিভিন্ন অন্য খাতে ব্যবহার করছে, কেউ আবার এখানে কমার্শিয়াল ডিফারেন্ট ভাবে ঘরবাড়ি তৈরি করছে। এই ধরনের বা পরিবেশটাও বিভিন্ন ভাবে দেখা যায়। আমরা চাই যেটা যে বর্তমান ইয়াং জেনারেশনকে কাজে লাগাইতে চাই এবং ফিউচার তাদের লেখাপড়ার সাথে সাথে তাদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য। কারণ আজকে অনেক বেকার স্টুডেন্ট, তারা কাজ পাচ্ছে না, তারা ফ্রাস্ট্রেটেড হয়ে দেশের বাইরে চলে যাচ্ছে। এবং সিলেটেও যারা আজকে আমরা সত্যিকার অর্থে ভালো সুযোগ সুবিধাগত
অনেক জি 15-16 জনাব এম এ মালিক, বছর। ঠিক এই জায়গাটায় আমি আপনার কাছে আসতে চাই যে সিলেটের আসলে অনেক মানুষই আমরা জানি যে যারা দেশের বাইরে থাকেন প্রবাসী বাংলাদেশিরা, সেই প্রবাসী বাংলাদেশিরা আসলে গণ অভ্যুত্থানেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আমরা জানি। আমি জানতে চাই আপনার কাছে যে বিএনপি ক্ষমতায় আসলে সেই প্রবাসী বাংলাদেশিদের জন্য কি ধরনের কাজ করতে চায়, এই প্রশ্নের উত্তর আপনার কাছে আমি নিব, কিন্তু তবে তার আগে আমাদের সাথে জামাতে ইসলামের মনোনীত প্রার্থী মৌলভীবাজার 2 এর ইঞ্জিনিয়ার সাইদ আলী যুক্ত আছেন। আমি আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের ভোটের হাওয়ায়। আপনার কাছে জানতে চাই যে মৌলভীবাজার 2 আসনে জামাতে ইসলামীর প্রচারণা কেমন চলছে, সেই সাথে জানতে চাই যে সনাতন ধর্মাবলম্বীরা কি ধরনের প্রতিক্রিয়া বা তাদের কাছ থেকে ভোট কি ধরনের আশা করছেন। ধন্যবাদ আপনাকে। ভোটের হাওয়া ডিবিসি কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনে যারা শুনছেন সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মৌলভীবাজার জেলার অন্যতম উপজেলা হচ্ছে কুলাউড়া, মৌলভীবাজার সংসদীয় আসন 2। এই এলাকায় ভোটের ক্ষেত্রে সুন্দর একটি আবহ সৃষ্টি হয়েছে। সারা দেশের মতো কুলাউড়ার জনগণ নির্বাচনমুখী। দীর্ঘ সময় মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এখন জাতির মধ্যে আগ্রহ উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। বিশেষ করে 24-এর গণ আন্দোলনের যে আবহ, সেটা সকল ক্ষেত্রেই কুলাউড়া আমরা লক্ষ্য করছি। এটি পরিবর্তনশীল নতুন বাংলাদেশ মানুষ দেখতে চায়। বিগত 53 বছরে এদেশে অনেককেই দেখেছে। পরিবর্তনের জন্য ভোটারদের এখন প্রত্যাশা হচ্ছে নতুন কিছু, আর নতুন কিছু হিসাবে জনগণের যেটা ভাবনা হচ্ছে, ভোটের হাওয়ায় যেটা আমরা লক্ষ্য করছি, নতুন কিছু দেখতে চায়। আর সেই পরিবর্তনের জন্য জামাত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীককেই জনগণ বেছে নিবে, সেটা আমাদের প্রত্যাশা। জনগণের সেটাই আমরা মুখে উচ্চারিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের মধ্যে যেটা আমরা লক্ষ্য করেছি, ইতিপূর্বে বিভিন্নভাবে আমাদের থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। বিগত 1-1.5 বছর থেকে আমরা যেভাবে তাদের সাথে মিলেমিশে কথা বলার সুযোগ পেয়েছি, তারাও তাদের একটা ধারণা, একটা সফট কর্নার সৃষ্টি হয়েছে যে আমরা জামাত ইসলামীকে আগামী নির্বাচনে আমরা দেখতে চাই, পরীক্ষা করতে চাই, এবং তাদের যে মনোবাসনাটা আমরা লক্ষ্য করছি, ইতিবাচকই একটা পরিবর্তন তাদের মধ্যে লক্ষণীয়। তারাও একটা পরিবর্তন চাচ্ছেন। বিশেষ করে চা শ্রমিক, আমার কুলাউড়া আসন 22টা বাগান আমার কুলাউড়া আসনে চা শ্রমিকদের মধ্যে আমরা একটা প্রবণতা লক্ষ্য করছি, পরিবর্তনের একটা প্রবণতা। সকলের মনের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ার জন্য সকল আজকে ঐক্যবদ্ধ। আমাদের সম্মানিত আমির ডক্টর শফিক সাহেবের বাড়ি হচ্ছে এই কুলাউড়ায়, যার কারণে ওনার বাড়ি এখানে হওয়ার কারণে আলাদা একটা আবহ। জি, অর্থাৎ আপনারা ক্ষমতায় আসলে আসলে চা শ্রমিকদের জন্য এক ধরনের অবদান রাখতে চান। আমি আবারও আসতে চাই জনাব এম এ মালিক আপনার কাছে আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে প্রবাসী বাংলাদেশিদের জন্য আসলে আপনারা কি ধরনের কাজ করতে চান ক্ষমতায় এলে। এটা আমাদের সিলেটে ম্যাক্সিমাম ধরেন সৌদি আরব, ইউকে, ইউরোপ, আমেরিকা, সব ওভারঅল সব প্রবাসীদের জন্য দেখেন যে প্রবাসীরা অলওয়েজ ডিপ্রাইভ। প্রবাসীদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমরা বলি, কিন্তু আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে প্রবাসীরা, যেমন উদাহরণস্বরূপ সুরত মিয়াকে ঢাকা এয়ারপোর্টের ভিতরে হত্যা করা হলো, এটার আজ পর্যন্ত কোনো, এই আওয়ামী লীগের সময় এটার আজ পর্যন্ত কোনো বিচার হয়নি। এবং মুঘল কুরেশিকে ঢাকা এয়ারপোর্টের তাকেও হত্যা করা হলো, এবং এয়ারপোর্টের ভিতরে হত্যা করা হলো। ভেরি আনফর্চুনেট, ইটস এ ফ্রাস্ট্রেটিং ফর আস। এবং আজকে দেখেন আরেকটা, যেটা ওই যে ম্যানচেস্টার টু ওই যে সিলেট এবং ঢাকা যে ফ্লাইট, এই ফ্লাইটও তারা এখন বন্ধ করে দিচ্ছে। আমরা যেটা স্পেশালি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এবং প্রবাসীদের প্রথমেই, বিশেষ করে মিডল ইস্টে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় ম্যাক্সিমাম এই মিডল ইস্টের ম্যান পাওয়ার এক্সপোর্টের তারা করেছেন। এখন আমরা চাই এই যে প্রবাসীদের সন্তানগুলি আজকে
ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে তারা লেখাপড়া করছে, এবং তারা যদিও আজকে সবাই গ্রাজুয়েট, কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এবং এইভাবে প্রবাসীদের সন্তানরা আজকে খুব সুশিক্ষিত হয়েছে। এবং আমরা চাইতে তাদেরকেও ফিউচারে যাতে এই যে আজকে প্রায় 2.5 কোটি ভোটার হয়েছে এবং ডুয়াল সিটিজেনশিপ, তাদেরও যদি দেশে আসার কমপ্লিট রাইট, আপনারা অর্ধেক এই বৈষম্য নীতি, যদি আপনি ডুয়াল সিটিজেন, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান লন্ডনে আমাদেরকে ডুয়াল সিটিজেনশিপ দেওয়ার উনি করে দিয়েছেন, এবং এটা হয়তো ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, আমেরিকায় হয়তো চালু হয়েছে, কিন্তু এদের তার ফুল রাইট এই দেশে দিতে হবে। আপনি আরেকটা জিনিস যেটা ফিউচারে আমরা মনে করি যে প্রবাসীদের যেখানে ভোটাধিকার থাকবে, তার বাংলাদেশে তার ইলেকশন করারও একবারে ফুল রাইট তার দিতে হবে। এবং প্রবাসীদের গত 15 বছরে প্রবাসীদের সম্পদ অনেকেই লুট করছে, যা বাড়িঘর দখল করে রেখেছে, এগুলি আমরা একবারে প্রবাসীদের যাতে বিএপি সার্ভিস বাংলাদেশে বা বিএনপি সরকার আসলে ইনশাল্লাহ, এটা তারেক রহমান তো নিজেই বলেছেন যে আমি একজন প্রবাসী, এবং আমাদের সিলেটে ডক্টর জুবাইদা রহমান উনিও প্রবাসী ছিলেন, এখন দেশে উনিও থাকবেন ইনশাল্লাহ। আমরা সিলেটে আমরা সিলেটের উন্নয়নের সাথে, প্রবাসীর উন্নয়নের সাথে সাথে আমরা সিলেটি এখানে আমরা করবো। এবং আমাদের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ খুব অবহেলিত এলাকা, এবং সেই সকল এলাকাগুলোর জন্য আসলে সেই সকল এলাকার যে মানুষরা আছে তাদেরকে নিয়ে আসলে আপনারা কাজ করতে চান। আপনাদের বক্তব্য একেবারেই পরিষ্কার। এম এ মালিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাওলানা হাবিবুর রহমান এবং ইঞ্জিনিয়ার সায়েদ আলী, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভোটের হাওয়ায় সময় দেবার জন্য। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের সাথে ভোটের হাওয়া নিয়ে আলোচনা করার জন্য যুক্ত হবেন মানবাধিকার কর্মী লক্ষ্মীকান্ত সিংহ। জনাব লক্ষ্মীকান্ত সিংহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভোটের হাওয়ায়। আপনার কাছে জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। আপনার কাছে জানতে চাই যে যারা প্রার্থী আছেন সিলেটের, অর্থাৎ তারা নির্বাচনী প্রচারণার সময় অনেক সময় দেখা যায় যে এক ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং যখন তারা জয়ী হয়ে যাচ্ছেন সেই প্রতিশ্রুতির সাথে তাদের এরপরে তাদের আসলে কাজের সাথে তাদের প্রতিশ্রুতির সেরকম মিলটা খুঁজে পাওয়া যায় না। আপনার কাছে জানতে চাই যে এটি আসলে কেন হয়? ধন্যবাদ ডিবিসির সকল শ্রোতা এবং যারা আমাদেরকে দেখছেন সকলকে। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ওইটা আমাদের নিয়মিত একটা বিষয় যে সব সময় আমরা দেখি কি যে নির্বাচনকালীন বিভিন্ন ধরনের আমাদের প্রার্থী যারা আছে, সব রাজনৈতিক দলের প্রার্থীরা খুব সুন্দর সুন্দর তাদের প্রতিশ্রুতি দিয়ে থাকেন। নির্বাচন পরবর্তী বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড তারা বাস্তবায়ন করবেন। আসলে দেখা যায় যেটা নির্বাচন পরবর্তী দেখা যায় যে ওদের সাথে দেখা করতে গেলেও অনেক সাধারণ মানুষ অনেক কষ্ট করতে হয়। তাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা যখন বলতে চায় বা শেয়ার করতে চায়, তখন তাদের কিন্তু সময় হয় না। তো আমি বিশ্বাস করব বা আশা করব যে আমরা সবাই মনে করি যে আমাদের এই যে নতুন একটা বাংলাদেশ আমরা সবাই দাবি করছি, নতুন বাংলাদেশে যাতে আমাদের যারা নির্বাচিত হয়ে আসবেন এই ইয়েতে, তারা যাতে জনগণের এই সমস্ত সুখ দুঃখের কথা তারা যাতে শেয়ার করার জন্য অন্তত পক্ষে তারা সবকিছু, আমরা এটা আশা করি না যে সবকিছুই তারা বাস্তবায়ন করতে পারবেন। কারণ হচ্ছে যে আমরা জানি আমাদের দেশের, আমাদের সম্পদের বিভিন্ন ধরনের সীমিত সম্পদ রয়েছে আমাদের। তারপরেও আমাদের যারা প্রতিনিধি হিসেবে যারা নির্বাচিত হয়ে যাবেন বা আসবেন আমাদের এই সংসদে, তারা যাতে অন্তত পক্ষে জনগণের, সাধারণ মানুষের সুখ দুঃখের কথাগুলো যাতে শুনতে পান, তবে তাহলেই কিন্তু আমরা কিন্তু অনেক কিছুই আমরা মনে করি যে না, আমরা অত্যন্ত আনন্দিত হই যে এই বিষয়টুকু আমরা অবশ্যই আশা করতেই পারি আমাদের এই নতুন প্রজন্ম যারা আছে। এবং আমরা জানি যে এই বছর নতুন প্রজন্মের ভোটার কিন্তু প্রচুর। তো আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক দলের বিভিন্ন প্রতিনিধি যারা নির্বাচিত হয়ে আসবেন, তাদের মধ্যে এই মন মানসিকতার একটা পরিবর্তন আসবে। সবাই জনগণের কাছাকাছি যাবেন, সবাই জনগণের কথা শুনবেন এবং আন্তরিকভাবে তাদের কথাগুলো শোনার চেষ্টা করবেন এবং তাদের দাবি দাওয়াগুলো বাস্তবায়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করবেন, সেটা আমরা মনে করি।
জনাব লক্ষ্মীকান্ত সিংহ, আমরা আসলে অনেক সময় দেখতে পাই যে মানবাধিকার কর্মীরাও কিন্তু আসলে বিভিন্ন ধরনের সমাজের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে তারা মিটিং করছেন, তারা সমাবেশ করছেন, আমরা অনেক সময় দেখতে পাই। এবং সেইগুলো আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই যে মিটিং বা সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে, বাস্তবায়িত খুব কম হয়। এটি নিরসনে আসলে কি করা দরকার? আসলে মানবাধিকার কর্মী যারা আছে তাদের কিন্তু তাদের কাজ হচ্ছে যে দাবি দেওয়া করা, বিভিন্ন ধরনের অসঙ্গতি যেগুলো সমাজে যে সমস্ত অসঙ্গতি বিষয় আছে সেগুলো তুলে ধরা। কিন্তু মূল বিষয় হচ্ছে যে এখানে যদি সরকার যদি মানবাধিকার কর্মীদের যদি সহযোগিতা না করেন, সেই ক্ষেত্রে কিন্তু মানবাধিকার কর্মী যারা আছে তাদের কিন্তু আইনগতভাবে তাদের কোনো কিছু সেই ধরনের কিন্তু ক্ষমতা নাই। মানে মানবাধিকার কর্মীদের কাজ হচ্ছে যে একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করা, সরকার যাতে বিভিন্ন ধরনের অসঙ্গতিগুলো যাতে দূর করে সেই বিষয়ে সেইগুলোতে আমরা প্রেসার গ্রুপ হিসেবে আমরা কাজ করা। তো এই দিক দিয়ে আমরা এই জায়গাটায় আপনার কাছে জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কতটা সুষ্ঠু হবে সেটি নিয়ে আসলে মানবাধিকার কর্মীরা কিভাবে প্রেসার ক্রিয়েট করবে? আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যে আমরা দেখলাম যে বিগত আমরা সবাই বলছি যে ফ্যাসিবাদী সরকারের সময়ে আমরা যে ধরনের সুষ্ঠু নির্বাচনের জন্য যারা সাধারণ জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিবে এই প্রচারণার সময় যে ধরনের আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, এখনো কিন্তু আমরা কিন্তু এই অবস্থা থেকে আমরা কিন্তু উত্তরণ হতে পারছি না আমরা। তো সুতরাং আমার মনে হয় যে জনগণকে স্বাধীনভাবে ভোট দিতে দেওয়ার যে একটা পরিবেশ সেটি সুষ্ঠু করা, সেটি নিশ্চিত করা প্রত্যেকের এটা দায়িত্ব। এবং সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলকে কিন্তু সহযোগিতা করা উচিত। আমাদের লক্ষ্মীকান্ত সিংহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভোটের হাওয়ায় আজ সময় দেবার জন্য।